তো বলেছিলাম তো, তৃণমূল কংগ্রেসে তিন ধরনের নেতা আছে। একটা হচ্ছে যারা জেল থেকে ঘুরে এসছেন, যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষ, এরা। আর এক ধরনের নেতা হচ্ছে যারা জেলে বসবাস করছে। মানিক ভট্টাচার্য প্রতিদিন দেখছেন কাঁদছে, পার্থ চ্যাটার্জি সে লাভ সাইন দেখাচ্ছে বান্ধবীকে, আর কুন্তল, শান্তনু সব যুব নেতা, অন্য এরা হচ্ছে যারা জেলে অভ্যন্তরে বাস করছে। আরেক ধরনের নেতৃত্ব রয়েছে যারা জেলের জন্য অপেক্ষা করছে। তার মধ্যে সর্বাগ্যে যে প্রথম নামটি উচ্চারিত হবে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জেলের জন্য অপেক্ষা করছেন। এখন তিনি চেষ্টা করছেন যে রাজনৈতিকভাবে বোঝাপড়ার মাধ্যম দিয়ে তার যেন জেল যাত্রাটা একটু ডেফার্ড হয়ে যায়, কিন্তু সেটা হবে না। কয়লা পাচার মামলায় রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠল সুপ্রিম কোর্টে। ইডির আইনজীবী বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় নয় দিল্লিতে তলব করে তা তদন্ত করতে চাই। ঠিক তখন কেটে গেল কপিল সিব্বলের কথায়, অর্থাৎ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, প্রবীণ আইনজীবী কপিল সিব্বল তিনি রীতিমতো পুরো ঘটনাটা কাটিয়ে দিলেন। আজকেও শুনানি ছিল, রীতিমতো একই দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় নয় দিল্লিতে তলব করতে চাই, কারণ কলকাতায় যদি আমরা কোনো স্টেপ নিতে চাই তাহলে যেভাবে ভিড় বাড়ে আমরা বাধাপ্রাপ্ত হতে পারি। আমরা কথা বলবো এই মুহূর্তে আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। দাদা, রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার কাণ্ডে রীতিমতো তলব করা হবে এবার দিল্লিতে। না দেখুন, সে তো আদালত ঠিক করবে, তারা চ্যালেঞ্জ করেছেন এবং আমি মনে করি খুব যথার্থভাবেই তদন্তকারী সংস্থা তাকে অন্য রাজ্যে, এই রাজ্যে নয়, সে অন্য রাজ্যে তাদের ডাকতে চেয়ে, সমন করতে চেয়ে তারা নির্দিষ্টভাবে আইনি পদ্ধতি তারা অবলম্বন করেছেন। আমি মনে করি এটা অত্যন্ত যথার্থ। তার কারণ যদি এই রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয় তাহলে এই রাজ্যের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তিনি যেহেতু একটি শাসক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদাধিকারী, তাই খুব স্বাভাবিকভাবেই এই তদন্তকারী সংস্থা তদন্তে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এমত অবস্থায় দাঁড়িয়ে তদন্তকারী সংস্থা চাইতেই পারেন রাজ্যের বাইরে কোথাও তদন্ত করা। এর আগেও আমরা দেখেছি আইনি প্রক্রিয়াও রাজ্যের বাইরে সংগঠিত হয়েছে এবং সে উদাহরণ রয়েছে। দেখুন, আসলে সংসদের অভ্যন্তরে বলুন আর সংসদের বাইরে বলুন, এই রাজ্যের যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তাদের যে ভূমিকা যথার্থ নয় সেটা বারবার প্রমাণ হয়েছে। এবং বিশেষ করে যে তারা বিভিন্ন সময় যে কথাগুলো বলেন আর যা কাজ করেন তার মধ্যে কোনো সাযুজ্যতা থাকে না। এবং এই ক্ষেত্রে আপনি যে এই যে ধরুন হোয়াইট পেপার চাইছেন, আমি তো বলবো রাজ্যে সেই হোয়াইট পেপারটা প্রকাশ করুন না, যে আপনাদের দল ক্ষমতায় আসার পরে কত টাকা দুর্নীতি হয়েছে, আপনারা কত করে সব ভাগ পেয়েছেন, আদৌ পেয়েছেন কিনা, কতটা দেশে আছে কতটা বিদেশে আছে, সেই হোয়াইট পেপারটি দিলেই তো সব মিটে যায়। সে অনেকের অনেক রকম শখ হয়, তো ওনারও নতুন শখ হতে পারে। উনি যদি ভাবতে চান যে আমি সবাই আমার দলে এসে জড়ো হবে, উনি ভেবে যদি শান্তি পাক। কিন্তু জানেন তো, প্রতিটি স্বৈরাচারী শাসক এভাবেই ভাবে, কিন্তু প্রতিটি স্বৈরাচারী শাসকের শেষের পরিণতিও ভয়ঙ্করই হয়। এক্ষেত্রেও সেই দিনের জন্য অপেক্ষা করছে রাজ্যের মানুষ। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিপিএম জীবাশ্মে পরিণত হয়েছে, বিরোধী দল বিজেপিরও একই অবস্থা হবে। দেখুন, জীবাশ্মে পরিণত হয়েছে এটা বলতে গেলে প্রথমে বলতে হয় যে একটা জীব ছিল, সেই জীবের আর অস্তিত্ব নেই, সেই অস্তিত্বহীন জীব যার হয়তো কোনো পাথর খণ্ডে তার ছবি পাওয়া যাচ্ছে। সিপিএম এখন ক্ষমতায় নেই, এটা ঠিক কথা, কিন্তু সিপিএম রাস্তায় আছে, সিপিএম সব জায়গায় আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এখন ক্ষমতায়, দু জায়গায় যে তৃণমূল পাবেন, চুরি করতে আর জেলের অভ্যন্তরে, এই দু জায়গায় ছাড়া তৃণমূল কংগ্রেসের অন্য কোনো জায়গায় অস্তিত্ব আর কিছুদিন পরে খুঁজেই পাবেন। ওই তো বলেছিলাম তো, তৃণমূল কংগ্রেসে তিন ধরনের নেতা আছে। একটা হচ্ছে যারা জেল থেকে ঘুরে এসছেন,
যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষ, এরা। আর এক ধরনের নেতা হচ্ছে যারা জেলে বসবাস করছে, মানিক ভট্টাচার্য প্রতিদিন দেখছেন কাঁদছে, পার্থ চ্যাটার্জি সে লাভ সাইন দেখাচ্ছে বান্ধবীকে, আর কুন্তল, শান্তনু সব যুব নেতা, অন্য এরা হচ্ছে যারা জেলে অভ্যন্তরে বাস করছে। আরেক ধরনের নেতৃত্ব রয়েছে যারা জেলের জন্য অপেক্ষা করছে। তার মধ্যে সর্বাগ্যে যে প্রথম নামটি উচ্চারিত হবে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জেলের জন্য অপেক্ষা করছেন। এখন তিনি চেষ্টা করছেন যে রাজনৈতিকভাবে বোঝাপড়ার মাধ্যম দিয়ে তার যেন জেল যাত্রাটা একটু ডেফার্ড হয়ে যায়, কিন্তু সেটা হবে না। সবাই পুরো তৃণমূল দলটাই দেখবেন ওদের ক্যাবিনেট, রাজনৈতিক বৈঠক সব জেলের অভ্যন্তরে। আচ্ছা, রোহিঙ্গা প্রসঙ্গে হুমায়ুন কবির বলছেন মেরে পা ভেঙে দেবো, ঠ্যাং খোড়া করে দেবো। এটা কি একজন বিধায়কের ভাষা? দেখুন, যে সংস্কৃতি আপনি চর্চা করবেন, যে সংস্কৃতির মধ্যে থাকবেন, সেই সংস্কৃতি থেকে যারা যে সংস্কৃতিতে বড় হচ্ছেন, যে রাজনৈতিক সংস্কৃতি শিখছেন, সেরকমই ভাষা ব্যবহার করবেন। ফলে আমি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, তিনি যেই হন না কেন, তার কাছ থেকে অন্য কিছু আশা করি না। একদম বলতে দেবো না, নির্মলা সীতারামনকে হুঁশিয়ারি করলেন বন্দ্যোপাধ্যায়। দেখুন, সংসদে একটা নিজস্ব গরিমা রয়েছে এবং জনপ্রতিনিধি হিসাবে যারা যান তারা সেই গরিমা রক্ষা করবেন বলে বিশ্বাস নিয়ে গোটা দেশের মানুষ তাদের সংসদে পাঠান। সংসদে গরিমা রক্ষার দায় সাংসদদের। দুর্ভাগ্য হলেও সত্য, বিগত বেশ কিছু দিন ধরে যে সমস্ত শব্দবন্ধ ব্যবহার করছেন এই বিশেষ মানুষটি, তিনি যদিও এই আইন জগতেরই মানুষ এবং তিনি সিনিয়র অ্যাডভোকেটও বটে, আমার সত্যি সত্যি কেমন দেখে যেন আমার মানে লজ্জাবোধ হচ্ছে যে আইন জগতের মানুষ, তিনি আইন জানেন না তা নয়, সেখানে আইনসভার অভ্যন্তরে তিনি আইনসভার সদস্য হয়ে এই ধরনের বন্ধ ব্যবহার করছেন, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আচ্ছা, ব্যারাকপুরে পুলিশকে তৃণমূল পেটাচ্ছে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসই পেটাচ্ছে। যদি পুলিশ খালি পায়ে গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে খাবার ডিস্ট্রিবিউট করে, তো তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা কি ভাববে? পুলিশের কর্তা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খালি পায়ে যদি খাবার ডিস্ট্রিবিউট করে, তো তারা মারার অধিকার পেয়ে গেছে, সেটাই ভাববে। এটাকে পুলিশকে রেকটিফাই করতে হবে। পুলিশকে বুঝিয়ে দিতে হবে যে তাদের মেরুদণ্ড আছে, তারা যখন ডিউটি করতে যায় মেরুদণ্ডটি বাড়িতে আলমারিতে ঢুকিয়ে রেখে যায় না, এটা তাদের প্রমাণ করতে হবে। দেখুন, নিচু স্তরের পুলিশ কর্মীদের আমি বলবো যে এই রাজ্যের ক্ষেত্রে তারা সব থেকে বেশি বঞ্চিত। তারা বেশি ডিউটি করে অথচ তারা না তার উপযুক্ত বেতন পান, না ডিএ পান, উল্টে তাদেরকে দিয়ে বেশি ডিউটি করানো হয় এবং তার উপর তাদের উপর যদি এই অত্যাচার নামিয়ে আনা হয়, এটা অত্যন্ত বর্বরচিত কাজ। আমি বলবো পুলিশকে আপনারা মেরুদণ্ড সোজা রেখে আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করুন, আর আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা প্রয়োজন সেটাই করুন।